আধুনিক কাব্যের সমস্যা বিশ্বাস। আবু সঈদ আইয়ুব। সমস্যাটি বিশদ করে বলার দরকার নেই। সবাই জানেন যে সাম্প্রদায়িক কবিতায় এসেছে গণ্ডিবদ্ধতা, কোনো কোনো স্থলে ব্যক্তিকেন্দ্রিক কারাবাস, কবি এবং তার পাঠকের মাঝখানে অবদ্ধতা ও অবেদনীয়তার প্রাচীর উঠেছে। সে প্রাচীরের উপর আবার ভাঙা কাঁচ বসানোর চেষ্টা। কবিতার শুধু কবিতা কেন, সমস্ত শিল্পকলারই জন্ম হয়েছিল ট্রাইবের সম্মিলিত অনুভূতির মধ্যে। সত্যতার অনিবার্য গতিতে ট্রাইবের আদিম সাম্যতন্ত্র যখন বিভক্ত হলো শ্রেণিক সমাজের স্বার্থ সংঘাতে, তখন গোটা সমাজের ক্ষেত্র থেকে কবিতার বিস্তার যদিও সংকুচিত হলো, তবুও শ্রেণীবিশেষের সমষ্টি চেতনার মধ্যে নিজেকে বিকাশ করবার শক্তি সে হারালো না। আজ সে শক্তিও তার গেছে বৃহত্তম সংখ্যার জন্য গভীরতম অভিজ্ঞতার প্রকাশ। টলস্টয়কৃত এই শিল্প প্রতিমাটিকে অক্ষরে অক্ষরে উল্টো সাব্যস্ত করতেই আজকের শিল্পীরা উঠে পড়ে লেগেছেন। অধুনাত মূল্য বিচারে শ্রেষ্ঠ শিল্পী সেই যে ক্ষুদ্রতম সংখ্যার কাছে সূক্ষ্মতম কলাকৌশলের বাজি দেখিয়ে থাকে। শতকরা বাকি ৯৯ জনকে সে গ্রাহ্যের মধ্যেই আনে না, এবং অতি সূক্ষ্ম টেকনিক যে অতি দক্ষ কলাবিদের কালোয়াতি ছাড়া আরও কিছু ব্যক্ত করতে পারে, এটা তার কাছে সেকেলে ঠেকে। এবং অতি সূক্ষ্ম টেকনিক যে অতি দক্ষ কলাবিদের কালোয়াতি ছাড়া আরও কিছু ব্যক্ত করতে পারে, এটা তার কাছে সেকেলে ঠেকে। লেখক এবং পাঠকের আঙ্গিক এবং প্রসঙ্গে ব্যবধান দুর্লঙ্ঘ থেকে অলঙ্ঘ হতে চলেছে। নবীন সাহিত্যিকরা এ বিষয়ে কী ভাবছেন তা সকলেরই জানা। আমার মতো যারা সাহিত্যিক নয়, নিন্দুক নয়, হতবুদ্ধি পাঠক মাত্র, তাদের দিক থেকেও সমস্যাটা ভেবে দেখার সার্থকতা আছে। ভেবে যে সমস্যার সমাধানে পৌঁছেছি এমন স্পর্ধা রাখবার মতো ভয়ঙ্করী অল্পবিদ্যা অবশ্য আমার নেই। রোম্যান্টিক যুগের আত্মপ্রতিষ্ঠিত ও সিদ্ধকাম কবিদের সঙ্গে তুলনা করলে প্রথমেই চোখে পড়ে যে আজকের কবিরা অগ্রজের অটল বিশ্বাস হারিয়েছেন। সে বিশ্বাসের সরলতা জীবনের জটিল পথে তাদের সহায় ছিল কি অন্তরায়, দার্শনিক বা বৈজ্ঞানিক চিন্তাধারার সঙ্গে খাপ খেত কি খেত না, এসব আপাতত অপ্রাসঙ্গিক। তাছাড়া এমনতর প্রশ্ন মনে অঙ্কুরিত হওয়া মানেই এই যে বিশ্বাস সেখানে শিকড়শুদ্ধ শুকিয়ে মরেছে। কোনো তর্ক না তুলেও এটুকু অবশ্য বলা যায় যে সে বিশ্বাস অগ্রজদের কলা সৃষ্টিকে তাজা ও প্রাণবন্ত করে রেখেছিল। সংশয় ঝড়ঝাপটা বুকে করে অকুল সাগর পাড়ি দেওয়ার সর্বনাশা দুঃসাহস দার্শনিকেরই স্বভাবধর্ম। শিল্প সৃষ্টির পক্ষে এ অবস্থাটা কিন্তু অনুকূল নয়। একেবারে অবিশ্বাসী মন যে একেবারে রসবর্জিত অনুর্বর বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ কিনা সে বিষয়ে উচ্চবাচ্য করা আমার মতো অহিন্দু আর অভক্তের মুখে মানায় না। কিন্তু বিশ্বাসে যে কৃষ্ণের বাঁশি মিলয় কাব্যের ইতিহাসে তার প্রমাণের অভাব নেই। সুধীন্দ্রনাথ দত্ত লিখেছেন, ঘুণ ধরা হাড়ে যেন লাগে উষ্ণ পুষ্ট জ্যেষ্ঠদের তৈলসিক্ত মেদ। এটা হলো অভিমানের কথা। জ্যেষ্ঠদের উপর যতই রাগ হোক আর ব্যঙ্গোক্তিটাকে যতই শান দেওয়া যাক, এই আত্মচেতন কবি স্বীকার না করে পারেননি যে তার সমসাময়িক কবিতার শুকনো হাড়ে ঘুণ ধরেছে। ইংরেজি সাহিত্যের পটে সংশয়ের ছায়া পড়েছিল অনেক দিন আগেই, ঊনবিংশ শতকের মাঝামাঝি। টেনিসন আর আর্নল্ডের কবিতায় তার বিক্ষোভ অভিব্যক্ত। এ দুজন কবির মনীষা ও চারিত্র্য কিন্তু মূলত আস্তিক শৈশব শিক্ষার গুণে। দেশকালের চাপে আস্তিক না হয়ে তাদের উপায় ছিল না। সে আস্তিকতার সমতল ভূমিতে মাঝে মাঝে সন্দেহের পাথর উঁচিয়ে উঠেছে, মাঝে মাঝে নৈরাশ্যবাদের ফাটল ধরেছে, তাতে করে মেঝেটা জখম হয়েছে, কিন্তু একেবারে ক্ষয়ে যায়নি। এবং তার উপর বিশ্বনিরীক্ষার যে
ইমারতটি খাড়া ছিল তা পড়ি পড়ি করেও শেষ পর্যন্ত টিকে রইল। আর্নল্ড যদিও দেখলেন বিশ্বাসের সপ্ত সাগর যাচ্ছে শুকিয়ে, শুনতে পেলেন ধাবমান তরঙ্গের ক্লান্ত গর্জন। Retreating to the breath of the night wind down the west edges drear and naked singless of the world. কিন্তু হারানো বিশ্বের অসীম সমুদ্র যতই তলিয়ে যাক, কবির অন্তর তার অদৃশ্য তটরেখার নাগাল পায়। কখনো বা রাত্রির তারা ভরা নিস্তব্ধতায় দুরাগত মৃদু মর্মধ্বনি কানে এসে বাজে। বিষাদের গুরুভার মুহূর্তের জন্য হালকা হয়ে যায়। টেনিসন অন্তরতম বন্ধু হ্যালামের অকাল মৃত্যুতে আত্মহারা হয়ে যদিবা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে ভাবলেন a monster than a dream, a discord dragons of the prime, that tear is other in their slime. কিন্তু শোকের তীব্রতা উপশমিত হলে তার দুঃস্বপ্ন গেল কেটে। সারণিক কাব্যের শেষ স্তবকে তিনি নিঃসংশয়ে জানলেন, কিন্তু শোকের তীব্রতা উপশমিত হলে তার দুঃস্বপ্ন গেল কেটে। স্মরণিক কাব্যের শেষ স্তবকে তিনি নিঃসংশয়ে জানলেন যে যাবতীয় সৃষ্টি ছুটে চলেছে এক পরমার্থ দিব্যধামের অভিমুখে, যেখানে আছে প্রেম এবং প্রেমের ঈশ্বর এবং সেই ঈশ্বরের শাশ্বত সুন্দর বিধান। এই জ্যেষ্ঠ কবিদ্বয়ের কাব্যময় ভঙ্গুর নাস্তিকতার সঙ্গে আধুনিক রূঢ় নিরেট নাস্তিকতার কোনো তুলনা হয় না। আধুনিক ইউরোপের সবচেয়ে বড় কীর্তি হচ্ছে প্রাকৃত বিজ্ঞান, এবং প্রাকৃত বিজ্ঞানের সবচেয়ে প্রখর সাফল্য ঘটেছিল সেই সপ্তদশ শতকে, যাকে প্রতিভার শতক বলে অভিহিত করা হয়। স্বভাবতই প্রতিভা প্রায় সব কটাই বৈজ্ঞানিক। অষ্টাদশ শতকের প্রারম্ভে দেখা গেল যে এই নববিজ্ঞানের প্রতিষ্ঠা নির্দ্বন্দ্ব এবং এতদূর সর্বময় যে নিতান্ত অবৈজ্ঞানিক চিত্তেও এক ধরনের বৈজ্ঞানিক মনোভাব পরিশ্রুত হয়ে পড়েছে। সে মনোভাবের গোড়ার কথা এই যে জড় প্রকৃতির জীবজগৎ মানব সমাজ সর্বত্রই এক অখণ্ড নিয়মের রাজ্য, সমস্তই সুবিন্যস্ত ও সুসজ্জিত। সেই সজ্জাই যেন তখনকার আর্টে বর্তেছে, বিষয়বস্তুকে করেছে কেতাদুরস্ত, আঙ্গিক হয়েছে ছাঁচে ঢালা এবং প্রথাসম্মত। এই বৈজ্ঞানিক মনোভাবকে পদার্থ বিজ্ঞানের ফল না বলে তার মূল বলাই সঙ্গত। হিউমের তীক্ষ্ণ বিশ্লেষণে বেরিয়ে পড়ল যে প্রকৃতির নিয়মানুবর্তিতায় বিশ্বাস বিশুদ্ধ যুক্তির সূত্র ধরে প্রমাণিত হয় না, প্রত্যক্ষ অভিজ্ঞতায়ও তার কোনো ভিত্তি নেই। ওটা বিজ্ঞানের সিদ্ধান্ত নয়, স্বীকার্য মাত্র। হোয়াইটহেড মনে করেন এ বিশ্বাস মধ্যযুগীয় ভগবৎ বিশ্বাসেরই রূপভেদ, যুগধর্মের তাগিদে পরলোক থেকে ইহলোক নেমে এসেছে মাত্র। সে যাই হোক, অষ্টাদশ শতকের ক্লাসিক্যাল সাহিত্যেও দেখা যায় এই বিশ্বাসের মূল প্রেরণা। এই মাপাঝোঁকা বাঁধাছাদা তালকে আশ্রয় করে সে সাহিত্যের ধ্রুপদী চাল সম্ভব হয়েছিল। অভিজ্ঞতা বা যুক্তির ভূমিতে এ বিশ্বাসের ভিত্তিহীনতা প্রতিপন্ন করলেও হিউম তাকে টলাতে পারলেন না। শিক্ষিত জনসাধারণের চিত্ত থেকে নববিজ্ঞানের দীপ্তিচ্ছটা তখন চোখে ধাঁধা লাগিয়েছিল। হিউমের ভূত কিন্তু বিজ্ঞানের কাঁধে চেপেই রইল। ঊনবিংশ শতকের গোড়াতে যখন কতকটা অভ্যাসের ফলে, কতকটা হিউম কান্টের তীব্র ঘাত প্রতিঘাতের প্রতিক্রিয়ায় বিজ্ঞানের চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য ক্ষীণ হয়ে এসেছে, রোম্যান্টিক ভাবালুতায় প্রবল বন্যা তাকে পাশ কাটিয়ে সাহিত্যকে অন্য খাদে বইয়ে নিয়ে গেল। বিংশ শতাব্দীতে বের্গস দুর্বিনীত বিজ্ঞান মানসিকতাকে শায়েস্তা করলেন আর এক দিক থেকে। বিংশ শতাব্দীতে বের্গস দুর্বিনীত বিজ্ঞান মানসিকতাকে শায়েস্তা করলেন আরও এক দিক থেকে।
প্রাণ এবং মনের ক্ষেত্রে গাণিতিক বৈজ্ঞানিক পদ্ধতির ব্যর্থতার ঢাক পিটিয়ে। আরও কয়েক বছর পরে এলেন এডিংটনের মতন আত্মশুদ্ধিপরায়ণ পদার্থবিদ। ফলে পদার্থবিজ্ঞান তার বহু বিস্তৃত নিয়মানুবর্তিতার জালটাকে নিজের তরফ থেকে এবং নিজের গরজেই গুটিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। প্রকৃতির অখণ্ড যন্ত্ররূপকে এখন বৈজ্ঞানিকেরা স্বয়ং অবিশ্বাস করতে আরম্ভ করেছেন। সাহিত্যিকরা তো 19 শতকেই তার কায়েমি সত্ত্বের বিরুদ্ধে নালিশ জুড়েছিলেন। এবার তাকে সাহিত্যের এলাকা থেকে সম্পূর্ণ বেদখল করা হলো। রোম্যান্টিসিজমের পেছনে ছিল স্বভাবচালিত মানুষের, অর্থাৎ আধুনিক সমাজ ও রাষ্ট্রের কৃত্রিমতা থেকে শৃঙ্খলমুক্ত মানুষের শুভবুদ্ধি ও সদিচ্ছার উপর আস্থা। অষ্টাদশ শতাব্দীর ধনবৈজ্ঞানিকরা অবশ্য আগেই দেখিয়েছিলেন যে মানুষের মূল প্রবর্তনা হচ্ছে স্বার্থসিদ্ধি, পরহিতৈষণা নয়। তবে ধরে নেওয়া হয়েছিল যে নতুন সমাজ ব্যবস্থা যদি সামন্ততান্ত্রিক সমস্ত বাধাবিঘ্ন সরিয়ে ফেলে মানুষ মাত্রেরই অর্থ লাভের পথকে সুগম করে দেয়, তাহলে প্রত্যেকের স্বার্থ সন্ধানের ফল হবে এই যে প্রত্যেকেই নিজের সুখ স্বাচ্ছন্দ্যের প্রকৃতিদত্ত দাবি মিটিয়ে নিতে পারবে। নালিশের কোথাও কোনো কারণ অবশিষ্ট থাকবে না। এ ভুল ভাঙল অল্প দিনে এবং নিদারুণভাবে। রোমান্টিক সাহিত্য যখন প্রকৃতি ও মানব বন্দনায় কলগুঞ্জরিত, সেই সময়ে ইংল্যান্ডে দেখা দিল বড় বড় কলকারখানা। দেখতে দেখতে দেশটাকে ছেয়ে ফেলল। দেশের ধনসম্পদ মুষ্টিমেয় কয়েকজনের হাতে আটকা পড়ল। বাকি 15 আনা লোক এক মুঠো অন্নের জন্য তাদের শেষ সম্বল শ্রম শক্তি বেচে ফেলে কৃতদাসের অধম হলো। 15-16 ঘন্টা করে খাটিয়ে ঠিক কয় ছটাক করে খেতে দিলে এবং কয় মিনিট করে জিরোতে দিলে ধরে প্রাণটা থাকে। অনেকখানি হিসেবি বুদ্ধি খরচ করে কারখানার মালিকেরা তার নিখুঁত ব্যবস্থা করলেন। যে যার পথ দেখবে। নীতির এই ভয়াবহ পরিমাণ লক্ষ্য করে মহোদয় ব্যক্তিরা বিচলিত হলেন, কিন্তু মনুষ্য ধর্মে বিশ্বাস হারালেন না। মরিস ওয়েন প্রভৃতি রামরাজ্যের প্রত্যাশীরা ঠাহর করলেন যে আর কিছু নয়, এখন দরকার শুধু সর্বগ্রাহ্য একটি আদর্শ উদ্ভাবন করা এবং সবাইকে সমঝিয়ে দেওয়া, সমাজ ও রাষ্ট্রকে সর্বজনের কল্যাণ নিয়োগ করার পুঙ্খানুপুঙ্খ উপায়টা কি। আদর্শ উদ্ভাবিত হলো। উৎসাহী ব্যক্তিরা উপায়ের ব্যাখ্যা ও প্রচারে মেতে উঠলেন। সে প্রচার কেন ব্যর্থ হলো এবং শ্রেণীস্বার্থের সংঘাতে কেন তা বারে বারে ব্যর্থ হতে বাধ্য, এই হলো মার্কসিজমের গোড়ার কথা। মানবতন্ত্রবাদ অনেক দিন যাবৎ ভাবুক ও কর্মীর কল্পনাকে রঙিন করে রেখেছিল। ঐতিহাসিক জড়বাদের মধ্যে তার অবসান ঘটল। মার্কস যদিও ইচ্ছাশক্তিকে একেবারে উড়িয়ে দেননি, তবু তার জড়বাদে সে ইচ্ছার স্থান অত্যন্ত সংকীর্ণ। ধনবিজ্ঞানের অন্ধ অব্যর্থ বিধানগুলি সেখানে মৌলিক ও চরম। মানুষের শুভ সংকল্প কোনো সামাজিক বিপ্লব বা বিবর্তন উদ্রিক্ত করতে পারে না, প্রতিহতও করতে পারে না। বড়জোর পারে শুধু তার গতি শ্লথ বা দ্রুত করে দিতে। অথবা মার্কস এঙ্গেলসের কথাটাকে এভাবেও নেওয়া যেতে পারে যে আমাদের মনে এমন সংকল্প জাগতেই পারে না যা জড় প্রকৃতির কোনো একটি ঘটনা সমাবেশের ছায়াপাত মাত্র নয়। হরে দরে একই কথা, অর্থাৎ মানব কল্যাণ সাধিত হবে ভৌতিক নিয়মের অনুবর্তনায়, মহানুভবেরই প্রেরণায় নয়। এ মতবাদের সত্য মিথ্যা নিয়ে কোনো নৈয়ায়িক তর্ক ফাঁদতে চাই না। এও মেনে নিতে প্রস্তুত আছি যে বর্তমান সমাজের নিদারুণ অনাচার ও অবস্থা ভেঙে চুরে সমাজটাকে নতুনভাবে গড়তে হলে আমাদের মার্কসের কাছেই দীক্ষা নিতে হবে। তবু প্রশ্ন থেকে যায়, সাহিত্যকে অনুপ্রাণিত করবার যতটা শক্তি ছিল আদর্শবাদী হিউম্যানিজমের জড়শক্তি বিলাসী মার্কসিজমের কি তা আছে?
সাহিত্যকে অনুপ্রাণিত করবার যতটা শক্তি ছিল আদর্শবাদী হিউম্যানিজমের, জড়শক্তি বিলাসী মার্কসিজমের কি তা আছে? হিউম্যানিজমের পরিপন্থী হলেও এবং প্রচলিত সমস্ত ধর্মকে জনগণের মৌতাত বলে বরখাস্ত করে দিলেও মার্কস ভক্তদের নিজস্ব একটি ধর্মবিশ্বাস গড়ে উঠেছে। সে বিশ্বাসের তেজ বহুকাল পূর্বের জেসুইটসদের কথা মনে করিয়ে দেয়। আজকের মুমূর্ষু সাহিত্যকে নবজীবন দান করতে কি সে অপারগ? অপারগ কিনা বিচার করবার সময় এখনো আসেনি। মার্কসপন্থী সাহিত্যের এখনো কাঁচা বয়স। ভাবে ভঙ্গিমায় বয়ঃসন্ধির আড়ষ্টতা কাটিয়ে উঠতে আরও কিছুদিন লাগবে তার। সে সাহিত্য যে সাহিত্যের মরুভূমি হবে না এটুকু অবশ্য বলা যায়, কারণ তার অফুরন্ত প্রাণশক্তি কেউ অস্বীকার করতে পারে না। তবে ফণিমনসার জঙ্গলে ভরে না যায় সেদিকে নজর রাখা আবশ্যক। আশঙ্কার একটু কারণ এই যে মার্ক্সবাদীদের যে প্রেরণা আপাতত সবচেয়ে প্রবল সেটা নেতিবাচক, বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। এর অত্যাবশ্যকতা তর্কাধীন নয়, কিন্তু সাহিত্যিক ফলাফলটা বিবেচ্য। বুর্জোয়াস, ফ্যাসিস্ট, স্পাই ইত্যাদি বিদেশি শব্দের সঙ্গে বর্বর, গুন্ডা, ভাড়াটিয়া প্রভৃতি খাঁটি স্বদেশি পদ যোগ করে যে ফলাফলটা গদ্যে পদ্যে ও গানে পাইকিরি চালান দেওয়া হচ্ছে, অন্তত বাংলা সাহিত্যের ক্ষেত্রে তা বিয়োগান্তই হয়েছে। আশঙ্কার আরও একটু কারণ আছে। মার্ক্সবাদের যে দিকটা ইতিবাচক, রবীন্দ্রনাথের ভাষায় হ্যাঁধর্মী, সেটা এত নির্বস্তুক এবং শব্দাড়ম্বর বহুল, হেগেলের উৎকট দার্শনিকতায় এমন সমাচ্ছন্ন যে কোনোদিন যে তার উৎস থেকে শিল্প সাহিত্যের প্রাণরসধারা প্রবাহিত হবে এ কথা ভাববা শক্ত। দার্শনিক বিচারে তা টিকতে পারে না, সাহিত্যিক প্রয়োজনে লাগবার সম্ভাবনা তার নেই। তবে কি বেয়োনেট হাতে চার্জ করবার সময়ে নিগেশন অফ নিগেশন বলে হাঁক পারলে বিপ্লবী সেনা বুকে প্রাণ তুচ্ছ করা বল পায়? আমি ডেস্ক ক্লকের অধিবাসী যুদ্ধক্ষেত্রের মনস্তত্ত্ব ভালো বুঝি না, তবে এইটুকু বুঝি যে হেগেলকে ডিগবাজি খাওয়াবার জন্য সামন্ততন্ত্র ব্রতীদের এত মাথা ব্যথা, মাথার নিদারুণ অপপ্রয়োগ। ও কথাটা পেশাদার দার্শনিকের অবসর বিনোদনের জন্য ছেড়ে দিলেই ভালো হতো। মার্ক্সবাদের মতবাদ যখন বায়ুর উপরিস্তর থেকে কঠিন ভূমিতলে নেমে আসবে, আমাদের দেশেও সোভিয়েত ইউনিয়নের মতো বিস্তীর্ণ ক্ষেত্র জুড়ে এক নতুন নিঃশ্রেণিক সভ্যতা চোখের সামনে রেখায় রেখায় ফুটে উঠবে। তখন আমাদের বামপন্থী সাহিত্যিকরা নিশ্চয়ই এমন একটি প্রেরণার উৎস খুঁজে পাবেন যা ধনাত্মক ও মূর্ত, যার তেজ শুধু পুরাতনের ধ্বংসস্তূপে আগুন লাগাবার জন্য নয়, যা নূতন এবং মহানের জ্যোতির্দীপ্তকে উদ্ভাসিত করবে। ততদিন প্রগতির সাহিত্য যদি সাহিত্যের পশ্চাদ্গতি, তাতে বিচলিত হব না। ফাঁকা বুলি ও ঠাসা গালিগালাজের মধ্যেও সাহিত্যের আদর্শের রুচি স্থির রাখব। মধ্যযুগের শিল্প, সাহিত্য, সঙ্গীত দানা বাঁধছিল আনুষ্ঠানিক খ্রিস্টধর্মের চারিদিকে। অঙ্গসৌষ্ঠবে অতুলনীয় অনেক গির্জের চূড়া তৎকালীন স্থাপত্যের উৎকর্ষ ইউরোপের নগরে নগরে আজও ঘোষণা করবে। কিন্তু সে চূড়াগুলি যে উত্তুঙ্গ প্রতাপের প্রতীক ছিল তা আজ ধূলিবিলীন। মানুষের টমাস একুয়াইনাসের মতো অনন্য সাধারণ মেধাবী মানুষেরও বুদ্ধি বিচারকে শিকলে বেঁধে সেদিন ধর্মের পরাক্রম হয়েছিল নিরঙ্কুশ দিগন্তব্যাপী। রাজশক্তির সাজাতিক রূপান্তর এবং প্রজাশক্তির মানবিক উদ্বোধনের সম্মিলিত অভিঘাতে কেমন করে সেই পরাক্রম দিনে দিনে ক্ষয় পেল, তার ইতিহাস রেনেসাঁসের প্রথম উন্মেষ থেকে ডারউইনের বিবর্তনবাদ পর্যন্ত পরিকীর্ণ। ধর্মানুষ্ঠানিক শাসনকে সমাজে পাকা করতে হলে মনের উপর তার ভিত মজবুত করে গড়া দরকার।
তাই কতগুলি শাস্ত্রীয় মতবিশ্বাসকে নানা কৌশলে শতাব্দীর পর শতাব্দী অটল করে রাখা হয়েছিল। রেনেসাঁসের চিত্ত জাগরণের পর এই সমস্ত প্রাচীন ডগমার সঙ্গে নবীন দর্শন বিজ্ঞানের হাতাহাতি বেঁধে গেল। ডারউইনের সঙ্গে ডগমার যে যুদ্ধ, সেইটাই বোধহয় ইউরোপের রণক্ষেত্রে তার শেষ যুদ্ধ। পরে ডারউইনের তত্ত্বটাকে হাত করবার যে ফন্দি চার্চের পক্ষ থেকে পোপ প্রভৃতি করেছিল, তা অত্যন্ত হাস্যকর। নববিজ্ঞানের সঙ্গে ধর্মচিন্তার গরমিল যতটা নিরবিচ্ছিন্ন, দর্শনের সঙ্গে ততটা নয়। দার্শনিকেরা দুপক্ষেরই যোদ্ধা। শাস্ত্রানুমোদিত বিশ্বাস, বিশেষত ভগবানে বিশ্বাসকে বাঁচিয়ে রাখবার জন্য শুধু যে ধর্ম ব্যবসায়ীরাই চেষ্টার ত্রুটি করেননি তা নয়, ডেকার্ত, লাইবনিৎস, বার্কলি, এমনকি কান্টের মতন বিশুদ্ধ দার্শনিকরাও ভগবানকেই তাদের দর্শন সাধনার লক্ষ্য ও কেন্দ্র করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বিজ্ঞানকেও ধর্মের তল্পি বড়দারির কাজে লাগাতে দেখা গেল। এডিংটন সমগ্র পদার্থবিজ্ঞানকে কতকগুলি পয়েন্টার রিডিংয়ে পুনর্বাদী গাণিতিক সমীকরণে পর্যবসিত করে ইহলোক পরলোকের মাঝখানে ইনটুইশনের পথটাকে প্রশস্ত করবার চেষ্টায় ব্যাপৃত। ইনটুইশনের পথ অবশ্য ডগমা থেকে বহু দূরে, এবং এডিংটন স্বয়ং কোনো শাস্ত্রীয় ধর্মের পক্ষপাতিত্বে অস্বীকার করেন। তার ওকালতিটি কবিসুলভ অতীন্দ্রিয় জ্ঞানের দিকেই। তবে কিনা দেখা গেছে যে বাইরে থেকে ধর্মানুষ্ঠানের চাপ যদি আলগা হয়ে যায় এবং ভিতর থেকে শাস্ত্র বিশ্বাস ভেঙে পড়ে, তাহলে মিস্টিকের ইনটুইশনও যে মানসিক উচ্ছৃঙ্খলতার সঙ্গে বারবার পথ পায় না। সেই জন্য বুঝি এলিয়ট আজ অ্যাংলো ক্যাথলিক এডস কেল্টিক পুরাণে মশগুল। সে যাই হোক না কেন, কোনো দার্শনিক এবং বৈজ্ঞানিকের সহযোগিতা সত্ত্বেও একালের যুগধর্মের সঙ্গে সেকালের রিলিজনকে আর কিছুতেই খাপ খাওয়ানো গেল না। ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অবিনশ্বরতা প্রভৃতি চিরন্তন বিশ্বাসগুলি মানবচিত্ত থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলল। তারই প্রথম বিক্ষুব্ধ চেতনা টেনিসন ও আর্নল্ডের কবিতায় স্বাক্ষরিত। ভগবান এবং ভগবৎ প্রেম যখন কাব্যের নাগালের বাইরে চলে গেল, তখন অনেকের মনে হয়েছিল যে নিতান্ত ঐহিক মানব প্রেমই তার জায়গা জুড়বে, জীবনকে এবং সাহিত্যকে নিরত্বশূন্যতার গ্রাস থেকে বাঁচিয়ে রাখবে। তাতেও কিন্তু বাদ সাধল বিজ্ঞানের নবতম শাখা মনস্তত্ত্ব। মনের অসংজ্ঞাত স্তর ছাড়া তার তলায় তলায় অসংজ্ঞাত ও অজ্ঞাত স্তরগুলিও খুঁজে বের করলেন ভিয়েনিজ স্কুলের চিকিৎসকরা। খুঁজে বের করলেন বলাটা তথ্যের আপলাপ হচ্ছে। বলা উচিত এই স্তরগুলির অস্তিত্ব ধরে নিয়ে কতগুলি মানসিক ও স্নায়বিক ব্যাধির ব্যাখ্যা এবং চিকিৎসা করতে সক্ষম হলেন। অবচেতন মনের শুধু অস্তিত্ব স্বীকৃত হলো না, তার স্বরূপ সম্বন্ধে নানা রকম এলোপাথারি গবেষণা চলল এবং শেষ পর্যন্ত তার যে ছকটা তারা সর্বসাধারণের কৌতূহলী চোখের সামনে এঁকে ধরলেন, তা যেমন তাক লাগানো তেমনি পীড়াদায়ক। সে ছবির অনেক অংশকে প্রামাণ্য মনে করা এখনো অবৈজ্ঞানিক, তবু মোটের উপর শিক্ষিত মণ্ডলীর মনে এই ধারণাই বদ্ধমূল হলো যে সেক্স আর প্রেম পরস্পরের মধ্যে এমন ওতপ্রোতভাবে জড়িত যে ও দুটিকে একই বস্তুর এপিঠ ওপিঠ বললেই হয়। শেলি কিংবা রবীন্দ্রনাথ প্রেম সম্বন্ধে যে অশরীরী প্রায় অবঙ্গ মনোগোচর ইন্দ্রজাল রচনা করে রেখেছিলেন, তা যেন এই মনোবৈজ্ঞানিক বিশ্লেষণের ফুঁয়ে উবে গেল। উবে যাওয়ার সঙ্গত কারণ হয়তো ছিল না, তবু অনেক পরিমাণে উবে গেছে যে এইটা হলো তথ্য। অত্যন্ত নব্যতান্ত্রিক কবিরা প্রেমের ধার দিয়েও যেতে চান না, যদি বা যান আর ভাবে কথা বলেন। সে কথার পেছনে বাঁকা অঙ্কুশের মতো ভাব প্রচ্ছন্ন থাকে, সবসময় প্রচ্ছন্নও থাকে না। ওয়াল্ডস হক্সলির গোড়ার দিককার উপন্যাসগুলি ফ্রয়েড চালিত মুদগর দ্বারা মোহভঙ্গের ঝাঁঝালো প্রতিচ্ছবি। এতটা ঝাঁঝালো যে মনে হয়
উল্টো দিকেই বুঝি লেখকের মোহ জন্মে গেছে। অবিশ্বাসের মরুভূমিতে রবীন্দ্রনাথ কখনো আধুনিকদের মতো পদক্ষেপ করতে বাধ্য হননি। যদি হতেন তাহলে তার কাব্যের অফুরন্ত শ্যাম সমারোহের কতটুকু অবশিষ্ট থাকতো। এলিয়ট এই মরুভূমিকে কাব্যে অমর করলেন, কিন্তু সেখানে তিষ্ঠতে পারলেন না। ফিরে গেলেন ক্যাথলিক ধর্মের ছায়া তরুতলে। রেডস মরুভূমির মাঝখানে এক ওয়েসিস রচনা করলেন নানা দেশকাল থেকে আখ্যান পুরাণের শান্ত শীতল ফল্গুধারা বইয়ে এনে। I had made a new religion, at most an infallible charge of poetic tradition, of a fardel of stories and a personages and of emotions. I had even created a dogma. এইডস বা এলিয়টের মতন এতটা ব্যক্তিগত খামখেয়ালি পথে সর্বজনীন কাব্য সমস্যার নিরাকরণ হতে পারে না। আধুনিক কালের বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় প্রাচীন যুগে পালানো নয়, আধুনিকতার যুগে এগোনো। ভবিষ্যতের সাহিত্য আপন প্রাণরসের নির্ঝর খুঁজে পাবে কোন নবমহানুভবের শিলাবেদিতলে, কোন যুগচৈতন্য শিখরের গলিত তুষারে তার নির্দেশ দেওয়া আমার ক্ষমতার বাইরে। হয়তোবা ভুয়ো দার্শনিকতা বিবর্জিত এবং মানব ধর্মে আস্থাবান সাম্যতন্ত্রের মধ্যেই, হয়তোবা মনোবিজ্ঞানের নবাবিষ্কৃত পথ ধরে অন্তরাকাশের যে নতুন দিগন্ত আমাদের চোখের সামনে উদ্ঘাটিত হবে তারই বালার্ক লেখায়। পদার্থবিজ্ঞানের কথা তুলছি না, কারণ পদার্থবিজ্ঞান ইতিমধ্যেই চিন্তার স্বাভাবিক রাজ্য প্রায় ত্যাগ করে সাংকেতিক জালে নিজেকে পাকে পাকে জড়িয়েছে। অসম্ভব নয় যে উচ্চাঙ্গ গণিতের মতন মনের উপর থেকে তার প্রভাব জীবনের উপর থেকে নয়, কেননা ফলিত পদার্থবিজ্ঞান তো রইলই, ক্রমশ মিলিয়ে যাবে। এমনও হতে পারে যে মানুষ তার ঋত বিশ্বাস আর ফিরে পাবে না, তার উদ্যস্ত জিজ্ঞাসা অরণ্যে পর্বতে প্রান্তরে শুধু ঘুরে বেড়াবে, কোনো পত্র নিবিড় উপত্যকায় গিয়ে বলতে পারবে না যে এই তার আপন দেশ। এরই শ্যাম তৃণস্পর্শে আছে বিশ্রামের আমন্ত্রণ। তবে কি কাব্যের ঐতিহ্যে এইখানে পূর্ণচ্ছেদ পড়ল? আধুনিক কবিতার মরুযাত্রী কারওয়ান রওনা হলো চিরাগত কাব্যের সেই প্রান্ত সীমানা থেকে, যেখানে এসে তার শ্যামলিমা নিঃশেষ হয়েছে, তার প্রাণ প্রবাহ চিরকালের মতো শুকিয়ে গেছে। বনাকীর্ণ শ্যামল রুদ্র কম্পিত তরঙ্গ তোমার পট দুরান্তে হলো লীন, ছিল ঝর্ণার প্রাণমঞ্জির বাহিনী নেই। কিন্তু একে মরুযাত্রী বা বলি কেমন করে? আগের কোমলতা যদি হারিয়ে থাকে কবিতা, তার বদলে সে এমন কিছু পেয়েছে যা তপ্ত বালির মরীচিকা মাত্র নয়। কোমলতা হারিয়ে সে পেয়েছে মাংসপেশি, দৃঢ় নির্ভীক অঙ্গ সঞ্চালন শক্তি। ঋতশ্বাস কবিরা কিছুকাল ধরে বক্তব্যের কথা ভুলে কেবল আঙ্গিকের তাল ঠুকতেই ব্যস্ত। ব্যাপারটা দেখতে শোভন হয়নি, এবং এই দাও কষাকষির ফল অন্তত বাংলা সাহিত্যে এই হয়েছে যে কবিতা পড়বার আগ্রহই লোকের মন থেকে নির্মূল হয়ে গেছে। আধুনিক কবিতা লেখে না, অথচ পড়ে, এবং পড়ে গালাগাল দেওয়া ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়া মনে জাগে এমন সংজ্ঞা বিশিষ্ট ব্যক্তি আমি একজন, সম্ভবত একমেবাদ্বিতীয়ম। তবে আঙ্গিকের ওপর ঝোঁকটা একেবারে ব্যর্থ যায়নি। আগেই বলেছি, তাতে করে কবিতাকে মাংসপেশাল করেছে। তাছাড়া ইনিয়ে বিনিয়ে পাতার পর পাতা টেনে নিয়ে কাব্যবস্তুকে পাতলা করে দেওয়ার বিরুদ্ধে আধুনিকতার বিধান করা। অত্যন্ত চোখা শব্দের অন্বেষণ, সবচেয়ে লাগসই উপমা ও চিত্রকল্পের প্রয়োগ যে বাক্য বাদ দিলেও ব্যঞ্জনা খণ্ডিত হয় না, তাকে কেবল
পদলালিত্যের খাতিরে কবিতায় জায়গা না দেওয়ার সংকল্প, এসব দিকে মনোযোগ প্রখর হওয়ার ফল যে শুভ তাতে সন্দেহ নেই। তবে লেখক এবং পাঠক উভয় পক্ষে তা এখনো অনভ্যাসের ফোঁটা। আধুনিক কবিতায় আশ্বাস রাখবার আরেকটি কারণ দেখতে পাচ্ছি। ঊনবিংশ শতকের শেষ পর্যন্ত কাব্যের পরিধি ছিল সংকীর্ণ প্রেম, ভগবত ভক্তি, প্রকৃতি সম্বন্ধে উচ্ছ্বাস, এই ধরনের চিরন্তন ও চিরাগত কয়েকটি হৃদয়াবেগের মধ্যে আবদ্ধ। সে পরিধি বেড়া আজ ভেঙেছে। এমন কিছু নেই যা এখন কাব্যের ভোজে অপংক্তেয়। বিশেষ করে লক্ষ্য করবার কথা এই যে, কবিতা আজ বিশুদ্ধ হৃদয়াবেগের সীমানাও ছাড়িয়ে যেতে প্রস্তুত। যাকে বলা যায় মানবিক প্রসঙ্গ, তার সঙ্গে কবির ভাসুর ভাদ্র বউয়ের সম্পর্ক ঘুচেছে। অবশ্য সংখ্যা বেদান্তের তত্ত্বের প্যাঁচ কিংবা রাজনীতির অনুজ্ঞাকে কাব্যের পাতমোড়া দিয়ে পরিবেশন করবার চেষ্টা আজ হাস্যকর। কিন্তু আমাদের এমন কোনো চিত্তজাগরণ বা বিশ্ব নিরীক্ষা যার মধ্যে চিন্তা ও বেদনা সমানে মিশেছে, যাতে কর্মপ্রেরণারও সঙ্গম ঘটেছে, কবিতায় তার সম্যক প্রকাশের পথ ঊনবিংশ শতকের চেয়ে অনেক বেশি প্রশস্ত হয়েছে আজ। অর্থাৎ মানুষের ভগ্নাবশেষ নিয়ে কবিতা আর ক্ষান্ত নয়, সম্পূর্ণ মানুষের সঙ্গে তার কারবার পাতা হলো। এতক্ষণ কবিতা বলতে লিরিক কবিতায় বুঝেছি। এই লিরিকের ক্ষুদ্র পরিসরের মধ্যে ড্রামা এবং এপিকের বিশালতা ও বৈচিত্র্য আনতে চান এ যুগের কবি। অপরপক্ষে আটপৌরে জীবনের তুচ্ছাতিতুচ্ছ ভাবনা বেদনা তাতে স্থান পেয়েছে। সামাজিক অর্থনৈতিক পরিবেশের অনেক কিছু যা এতদিন অন্তজ অস্পৃশ্য ছিল তাকে যাতে তুলে নেওয়া হয়েছে। তাই একদিকে যেমন লিরিকে আসছে মহাকাব্যের বিশালতা, অন্যদিকে তেমনি প্রবেশ করছে উপন্যাসের প্রাত্যহিকতা। কবিতা আজ সমস্ত গতানুগতিক সীমানা ছাড়িয়ে চলেছে। তার এই দীপ্ত অভিযান সম্বন্ধে বিচার করবার দিন এখনো আসেনি। সিদ্ধি নয়, সাধনাই এখনো তার সামনে রয়েছে। আধুনিক কবি যেন পরীক্ষাগারের বৈজ্ঞানিক। পরীক্ষা চলছে নানা রাসায়নিক উপাদানের। ছন্দমুক্তি, রস, সমিল ও অমিল পংক্তির, উদ্ধৃত খণ্ডিত বিপর্যস্ত বাক্যের, আচমকা উপমার, আজগুবি অনুষঙ্গের, অনভ্যস্ত প্রতীকের। এবং সবচেয়ে বড় পরীক্ষা চলছে সেই কবিতা লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠার জন্য, যাকে শুধু কল্পনা ও অনুভূতির মধ্যে পেলেই পাওয়া শেষ হবে না, যাকে আমরা বলবো হব আমিতে মনসা মন, ইহেমান গৃহান উপযুজুবান এহি।